আজকে আমাদের আলোচ্য বিষয় সাবঅল্টার্ন লিটারেরি ক্রিটিসিজম। সাবঅল্টার্ন লিটারেরি ক্রিটিসিজম। প্রথমে আমাদের স্বাভাবিকভাবে বুঝতে হয় সাবঅল্টার্ন বিষয়টা কি। এর আক্ষরিক অর্থ হলো কোনো একজন সেনাপতি তার পেছনে, অর্থাৎ সেনাপতির পেছনে অনেক সাধারণ সৈনিকরা কাজ করে। এই সাধারণ যে সৈনিক গ্রুপ, কমন সৈনিক যারা, তারা হলো সাবঅল্টার্ন। আবার অন্যভাবেও বলা যায়, যেমন আমাদের ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, ভারতের স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনে একজন হিরো বা চ্যাম্পিয়ন, তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি চ্যাম্পিয়ন, তিনি হিরো, কিন্তু তার সাথে অনেকেই কাজ করেছেন এই স্বাধীনতার জন্য। দেখা যাবে এই হিরোদের নেম, ফেম, ফরচুন, নাম, যশ, ভাগ্য সব কিছু সকলের জানা থাকে, ইতিহাসেও সেটা লিপিবদ্ধ থাকে, লেখা থাকে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে যারা কাজ করেছেন, আজাদ হিন্দ ফৌজের লক্ষ লক্ষ যারা সৈনিক বা আন্দোলনকারী, তারা যেন কোথাও হারিয়ে যায়। তারা যেন একটা কমন গ্রুপ পরিণত হয়ে যায়। এই কমন গ্রুপ, এই সাধারণ যারা, তারা হলো সাবঅল্টার্ন। সেখান থেকে আমাদের আজকের আলোচনার বিষয় সাবঅল্টার্ন লিটারেরি ক্রিটিসিজম। অর্থাৎ এই যে সাধারণ কমন পিপল, এই সাবঅল্টার্নদের সাহিত্যে কতটা ভূমিকা রয়েছে, কিংবা তাদেরকে কিভাবে সাহিত্যিকরা তাদেরকে নিয়ে লেখালেখি করেছেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা। তাহলে বলা যায়, এ সাবঅল্টার্ন ইজ সামওয়ান। সাবঅল্টার্ন হলো কোন এক ব্যক্তি উইথ এ লো র্যাঙ্কিং in a social, political or in other fields। একজন লো র্যাঙ্কিং পারসন কোন একজন বিশেষ হিরোর পেছনে। তাহলে সাবঅল্টার্ন কাকে বলা হয়? সাবঅল্টার্ন ইজ সামওয়ান, কোন একজন ব্যক্তি উইথ এ লো র্যাঙ্কিং, তার র্যাঙ্কিংটা লো হবে কোথায়? ইন এ সোশ্যাল, পলিটিক্যাল অর ইন আদার ফিল্ডস। সামাজিকভাবে, পলিটিক্যাল ভাবে বা অন্য কোনো ফিল্ডে এই সাধারণ যারা, তাদের যথেষ্ট নেম, ফেম, যশ, ডিগনিটি, আইডেন্টিটি এইসব হবে না। এরা সাধারণ নামেই পরিচিত। ইট ক্যান অলসো মিন, এভাবেও বলা যায়, সামওয়ান হু হ্যাজ বিন মার্জিনালাইজড অর অপ্রেসড। সাবঅল্টার্ন হলো সেই ব্যক্তি যে হলো প্রান্তিক, মার্জিনালাইজড ব্যক্তি বা অপ্রেসড, পীড়িত ব্যক্তি। দ্য সাবঅল্টার্ন রেফার্স বা সাবঅল্টার্ন class is a group of poor persons under the dictatorship। এই সাবঅল্টার্ন হলো
গ্রুপ অফ পুয়ার পারসনস যারা আন্ডার দ্য ডিক্টেটরশিপ, কোনো দেশের গভর্নমেন্টের বা কোনো ডিক্টেটরশিপ, তাদের অধীনে এই সাধারণ মানুষের জীবনযাপন চলে, অর্থাৎ সাবঅল্টার্নদের জীবনযাপন চলে। ইন হিস্ট্রিক্যাল ইভেন্টসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সাম হিরোজ অ্যান্ড চ্যাম্পিয়ন্স আর গ্লোরিফাইড। হিরো বা চ্যাম্পিয়নরা তারা তো যথেষ্ট নাম যশ পেয়ে যায় ইন সোসাইটি, সমাজে। দে গট নেম, ফেম অ্যান্ড ফরচুন। এই হিরো যারা কোনো আন্দোলনের, তারা নাম যশ, ভাগ্য, ডিগনিটি সব পেয়ে যায়। বাট দ্য কমন গ্রুপ অফ পিপল, ওই হিরোর পিছনে যারা কাজ করেছে, কমন পিপল যারা বা কমন গ্রুপ অফ পিপল যারা বিহাইন্ড দ্য হিরোজ, ওই হিরোর পিছনে, অ্যান্ড চ্যাম্পিয়ন্স, ওই চ্যাম্পিয়নদের পিছনে যে সাধারণ মানুষগুলো থাকে, ওয়ার নট গেট সেম আইডেন্টিটি অর ডিগনিটি। এই সাধারণ মানুষগুলো ওই হিরোর মতন আইডেন্টিটি, পরিচয় বা ডিগনিটি পায় না, সাধারণই থেকে যায়। কিন্তু মুভমেন্টের সময় তাদের কিন্তু একটা জমায়েত, সমষ্টিগত একটা কিন্তু শক্তি ছিল। এই সাধারণদের ছাড়া ওই হিরো বা যিনি নাম যশ পেয়েছেন, তিনি কিন্তু হিরো হতে পারতেন না। যাই হোক, তাহলে এই সাবঅল্টার্ন রিমেইনড আনসিন। তারা ইতিহাসে তারা যেন অদেখাই থেকে যায়, আননোন, অজানাই থেকে যায়, আর কল্ড সাবঅল্টার্ন গ্রুপস। এরাই হলো সাবঅল্টার্ন গ্রুপ। ইন একাডেমিক কনটেক্সটের দিক থেকে আমরা বলবো, অ্যান ইটালিয়ান মার্কসিস্ট ফিলোসোফার যার নাম অ্যান্টোনিও গ্রামসি কয়েন্ড দ্য টার্ম সাবঅল্টার্ন। তাহলে ইটালিয়ান যে মার্ক্সবাদী দার্শনিক ছিলেন যার নাম অ্যান্টোনিও গ্রামসি, তিনি প্রথম এই টার্ম সাবঅল্টার্ন ইন দ্য আর্লি 20th সেঞ্চুরিতে ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন যে the subalterns are subjected under classes groups of people, এরা আন্ডার ক্লাসেস, কমন পিপলের মতন থেকে যায় পরবর্তী সময়ে, on whom the dominant power uses its hegemonic influence। আর তাদের উপর, এই সাধারণ সাবঅল্টার্ন পিপলদের উপর ডমিনেট করে কোনো একটা পাওয়ার, কোনো একটা শক্তি, সর্বশক্তি, এবং তাতে হেজিমনিক ইনফ্লুয়েন্স থাকে, অর্থাৎ সর্বশক্তিমান একটা প্রভাব, তার মধ্যে এদের সাধারণভাবে জীবনযাপন চলতে থাকে। অ্যাকর্ডিং টু গ্রামসি, তার মতে দোজ গ্রুপস অফ পিপল, ওই যে সাধারণ মানুষগুলা, আর সোশ্যালি, পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে তারা কি হয়, আউটসাইডারের মতন থাকে, গুরুত্ব থাকে না খুব একটা, অসহায় থাকে তারা। ইন হিজ রাইটিংস, অর্থাৎ গ্রামসি তার লেখায়, দ্য সাবঅল্টার্ন রেফার্স টু দ্য ওয়ার্কিং ক্লাস, শ্রমিক শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে। শ্রমিক শ্রেণীরা মাঝে মাঝে বড় বড় আন্দোলন করে, তারা শ্রমিকই থেকে যায়, কিন্তু তাদের মধ্যে থেকে একজন হিরো হয়ে, চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যায়। সেই হিরো বা চ্যাম্পিয়নের নাম থাকে ঠিকই, কিন্তু সাধারণরা সাধারণ থেকে যায়, তারা মার্জিনালাইজড, তারা প্রান্তিক পিপল হয়। দে ডু নট হ্যাভ এ ভয়েস ইন দ্য মেইনস্ট্রিম পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সিস্টেমস। এই সাধারণ মানুষগুলোর মেইনস্ট্রিমে, পলিটিক্যালি বা সোশ্যালি, তাদের কোনো যেন ইম্পর্টেন্স থাকে না, ইম্পর্টেন্সটা কমে যায়। দ্বিতীয়ত আরেকটি নাম বলা যেতে পারে গায়ত্রী চক্রবর্তী স্পিভক।
তিনিও এই সাবঅল্টার্ন কথাটা ব্যবহার করেছেন টু ডেসক্রাইব পিপল ইন পোস্ট কলোনিয়াল সোসাইটি। পোস্ট কলোনিয়াল সময়ে, অর্থাৎ যখন কলোনাইজাররা আসে, যেমন ইংরেজরা এসেছে ইন্ডিয়াতে, তারা কলোনাইজার, তারা যখন চলে যায় তখন পোস্ট কলোনিয়াল যে পিরিয়ডটা, সেই সময়ে তিনি সাবঅল্টার্ন কথাটা ইউজ করেন। তিনি বলেছেন দে আর অলসো মার্জিনালাইজড, তারা তো প্রান্তিক অবশ্যই, অপ্রেসড পিপল, তারা পীড়িত অসহায় লোকজন, তারা দেয়ার ভয়েসেস আর ইগনোরড, তাদের কণ্ঠস্বরকে পরবর্তী সময়ে অবজ্ঞা করা হয়, অ্যান্ড রিজেক্টেড, বাতিল করে দেওয়া হয় ফ্রম দ্য ডমিনেন্ট ন্যারেটিভস, তাদের লেখালেখির থেকেও তারা বাদ চলে যায়, ডিসকাশনের থেকে বাদ চলে যায়, সাহিত্য ক্ষেত্রে বাদ চলে যায়। অর্থাৎ কলোনিয়াল পিরিয়ড বা পোস্ট কলোনিয়াল পিরিয়ডে কোনো একজন হিরো, তাদের নাম থেকে যায়, কিন্তু সেই হিরোর সাথে যারা কাজ করে সাবঅল্টার্ন যে পিপল, তাদের কিন্তু আর গুরুত্ব থাকে না। যেমন ইদানিং বাংলাদেশে একটা আন্দোলন হয়েছে, দু একজন লিডার তো বেরিয়ে গেছে, কিন্তু অনেক হাজার হাজার লোক তো আন্দোলন করেছে, তাদের নাম কিন্তু একদিন ইতিহাস থেকে মুছে যাবে, বা আগেও সেরকম হয়েছে। এবং প্রত্যেকটি ঘটনা প্রত্যেক দেশেই এরকম হয়, সাধারণরা সাধারণ থেকে যায়, তারাই সাবঅল্টার্ন। দে আর গিভেন লেস ইম্পর্টেন্স ইন লিটারেচার, সাহিত্যের ক্ষেত্রে দেখা গেছে এদের গুরুত্বটা কমে যায়, কারণ ওই হিরো, লিডার, চ্যাম্পিয়ন, তাদের বীরত্বের কথাই লেখা হয়। এই পোস্ট কলোনিয়াল স্টাডিজেও লক্ষ্য করা যাবে যে বিশেষ বিশেষ লিডারদের নাম রয়েছে মুভমেন্টের, কিন্তু যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম রয়েছে, মহাত্মা গান্ধীজির নাম রয়েছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি আপামর সাধারণ যারা আন্দোলন করেছে, তারা কিন্তু হারিয়ে গেছে ভিড়ের মধ্যে, তারা সাবঅল্টার্ন। দ্যাট কাইন্ড অফ ভয়েস, তাদের যে কণ্ঠস্বর অফ কমন পিপল, সাধারণ মানুষের, ওয়াজ দ্য ফরগটেন সেকশন ইন হিস্ট্রি, ইতিহাসে ভুলে যাওয়া হয়। যাই হোক, অ্যাকর্ডিং টু গায়ত্রী চক্রবর্তী, তার মতে দেয়ার ইজ এ সিকোয়েন্স, একটা ধারাবাহিকতা থাকে ফ্রম কলোনাইজার্স টু সাবঅল্টার্ন, অর্থাৎ প্রথম কলোনাইজার, ফার্স্ট কামস কলোনাইজার, কলোনাইজেশন, অর্থাৎ ইংরেজরা এসে কলোনি তৈরি করলো, কলোনাইজেশন হয়ে গেল। দেন ফলোজ ডিকলোনাইজেশন, ইংরেজদের বা কলোনাইজারদের তাড়ানোর জন্য এই দেশে ডিকলোনাইজেশন, অর্থাৎ কলোনি উঠাও, ইংরেজ তাড়াও, শুরু হয়ে গেল ডিকলোনাইজেশন। দেন পোস্ট কলোনিয়াল, ডিকলোনাইজেশনের পরে, অর্থাৎ ইংরেজরা চলে গেল, তখন পোস্ট কলোনিয়াল, অর্থাৎ কলোনাইজেশনের পরের যুগ, সেই সময় চলে আসে ফাইনালি সাবঅল্টার্ন, তাদের কথা লেখা হয়। তবে বিষয়টা কিন্তু কলোনাইজেশন থেকেই শুরু হয় এবং ধীরে ধীরে সেটা স্টেপ বাই স্টেপ সাবঅল্টার্নদের পর্যন্ত পৌঁছে যায়। এই যে কলোনাইজেশন যে প্রসেস, সেটা তো স্বাভাবিকভাবেই আমরা জানি, কোনো একটা কান্ট্রি সেটা অন্য একটা ফরেন কান্ট্রি বা ফরেন রুলার যারা আছে তাদের আন্ডারে চলে আসে। আমরা যেমন ইংরেজদের আন্ডারে ছিলাম, আর এরা কি করে, ডিস্ট্রয়েস পলিটিক্যাল, সোশিও ইকোনমিক্যাল, ট্রেডিশনাল, কালচারাল সিস্টেম অফ কলোনাইজড পিপল। আমরা ইন্ডিয়ান যারা, তারা কলোনাইজড, অর্থাৎ আমাদের উপর কলোনি তৈরি করা হয়েছিল, আমাদের যে কালচার, আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, আমাদের যে ট্র্যাডিশন, সব কিছু ধ্বংস করে দেওয়া হয়। আর এই সবগুলোই কিন্তু, এই যে ধ্বংস করে দেওয়া হলো, এই সব সাহিত্যের মধ্যে, সাবঅল্টার্ন সাহিত্যের মধ্যে চলে আসে।
এইভাবে ডিকলোনাইজেশন আসে। এটাও একটা প্রসেস। কিসের প্রসেস? এই প্রসেস স্টার্টস অ্যান্ড রিমুভস দ্য কলোনাইজার্স পাওয়ার। তারাও এই যে তাড়িয়ে দাও, এটা হলো ডিকলোনাইজেশন। ইন দিস স্টেজ, এই সময়ে দ্য হিরোজ উইথ হিজ কমন ফলোয়ার্স, হিরো তৈরি হয়, তার কমন ফলোয়ার্স থাকে, তারা ফাইট অ্যাগেইনস্ট দ্য কলোনাইজার, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে মনে করা যাক যে যুদ্ধ করলো। বাট লেটার অন, কিন্তু পরে দেখা গেল দ্য কমন ফলোয়ার্স আর ইগনোরড ইন রাইটিং। লেখালেখির মধ্যে, সাহিত্যের মধ্যেও দেখা গেল এই কমনরা, সাধারণরা সাধারণ থেকে হারিয়ে গেল একদিন। তাহলে colonized period is over by the decolonized movement, then the post-colonial period is started, then post-colonial society feels the effect of imperialism. এই যে colonizer, decolonization, সাবঅল্টার্ন টাইম, যে তিনটা পরপর স্টেপ, এই সময়ে দেখা যায় ইম্পেরিয়ালিজম, ওই যে ইংরেজদের যে শাসন, সাম্রাজ্যের শাসন, সেই তাদের কথা, তাদের অর্থাৎ রাজকীয় কথা, সেটাই মানতে হয়। আর তারা ইগনোর দ্য কমন গ্রুপ, সাধারণ মানুষকে তো তারা ইগনোর করে, অবজ্ঞা করে। এইভাবে ফাইনাল স্টেজ অ্যাপিয়ার্স অ্যাজ সাবঅল্টার্ন, এইভাবেই কিন্তু সাবঅল্টার্নে এসে গেল। তাহলে সাবঅল্টার্ন স্টাডিজ বিষয়টা তাহলে কি? তারা তো এসে গেল সাবঅল্টার্ন। এই সাবঅল্টার্ন স্টাডিজের মধ্যে দেখা যাবে ওয়াজ অ্যারাউন্ড পোস্ট কলোনিয়াল যে পিরিয়ড ছিল, সেই পিরিয়ড জুড়ে কথাবার্তা, ইনফ্লুয়েন্সড বাই সাউথ এশিয়ান স্কলার্স। তারা লঞ্চ করেছিল নিউ জার্নাল, এবং সেখানে তারা লিখেছিল, তাদের টাইটেল হলো সাবঅল্টার্ন স্টাডিজ রাইটিংস অন সাউথ এশিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি। এইভাবে শুরু হলো। তাহলে প্রথমে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লিডার এই সাবঅল্টার্ন স্টাডি অর্থাৎ সাধারণদের নিয়ে কথা বললেন কে? রণজিৎ গুহ। তিনি লিখলেন পিজেন্ট আপরাইজিং, পিজেন্ট আপরাইজিং, কৃষকদের একটা আন্দোলন, এটা তিনি লিখলেন। বেসিক্যালি অ্যাবাউট সাবঅল্টার্ন, প্রথম লেখা। তারপর অ্যানাদার স্কলার ইজ গায়ত্রী চক্রবর্তী স্পিভক, who presents story of the colony via the British administrator in India. তিনি আবার কলোনি বিষয় নিয়ে কথা বললেন, একদিকে ইংরেজ ব্রিটিশ আর ব্রিটিশার্স, অন্যদিকে আমাদের ইন্ডিয়ান পিপল, সাবঅল্টার্ন পিপলদের নিয়ে কথা বললেন। তাহলে এই সাবঅল্টার্নের যে মোটিভটা কি ছিল, এই স্টাডির মোটিভটা কি ছিল? তাহলে ইটস মেইন গোল, এর বিশেষ লক্ষ্য ছিল ইজ টু রিটেক হিস্ট্রি ফর দ্য আন্ডার ক্লাসেস। যারা সাবঅল্টার্নদের নিয়ে লিখতে শুরু করলো, তারা ভাবলো, তাদের লক্ষ্য হলো যে ইতিহাসটাকে রিটেক করতে হবে। আন্ডার ক্লাসের যে পিপল আছে, যারা অনুগামী হিসাবে ছিল, তাদের ভয়েসেস, তাদের কাজ, যাদের কথা এখন শোনা হয় না, আনসিন, আননোন, অজানা রয়েছে, ওই সাধারণ মানুষদের মধ্যে যারা যারা শক্তিশালী আরো বেশি ছিল, পাওয়ারফুল ছিল, তাদের সেই সব সাবঅল্টার্নদের কথা লিখতে হবে সঠিকভাবে। অর্থাৎ এইম অফ দ্য সাবঅল্টার্ন স্টাডি ইজ টু আনকভার দ্য হিস্ট্রি। ইতিহাসের মধ্যে এই সাধারণ সাবঅল্টার্ন মানুষদেরকে যে কভার করে রাখা হয়েছে, সেটাকে আনকভার করতে হবে এই সাধারণ পিপলকে। অর্থাৎ সেটা কলোনিয়াল টাইমের হোক বা সেই সময়ে তারা ন্যাশনালিস্ট হোক, এটা তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে মেম্বার অফ দ্য সাবঅল্টার্ন স্টাডিজের কারা লিখতেন এই বিষয়ে, তাদের মধ্যে ছিল বিশেষ করে, তো আমরা দুজনের নাম পেয়ে গেছি, তার মধ্যে ডেভিড আর্নল্ড, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, রণজিৎ গুহ, ডেভিড হার্ডিম্যান, সরোজিনী সাহু,
গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, এরিক স্টোকস অ্যান্ড আদার্স। অনেকে এইরকম লেখক ছিলেন যারা সাবঅল্টার্নদের নিয়ে লিখতেন। বিশেষ করে আমরা এখানে পেয়ে যাব যেমন রণজিৎ গুহ, তিনি লিখেছিলেন এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া। এই বইটা লিখেছিলেন রণজিৎ গুহ। এবার গায়ত্রী চক্রবর্তী স্পিভক সাবঅল্টার্নদের নিয়ে লিখলেন ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক্স, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, বিশেষ একটা বই। নেক্সট দীপেশ চক্রবর্তী লিখলেন পোস্ট কলোনিয়াল স্টাডিজ অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ ক্লাইমেট চেঞ্জ, এই বিষয় নিয়ে। তারপর লিখলেন সৈয়দ আমিন, তিনি লিখলেন ইভেন্ট, মেটাফোর, মেমোরি, চৌরাচৌরি বা চৌরি চৌরা বাই সৈয়দ আমিন। এইভাবে সাবঅল্টার্ন থিওরি শুরু হয়ে গেল। এখানে পলিটিক্যাল সোশ্যাল থিওরি বিষয়ে কথা বলা হলো, অর্থাৎ ওই সাধারণ মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা নিপীড়িত মানুষ, তাদের নিয়ে কথা হলো। তাদেরকে কি করতে হবে, তাদের ভয়েসেস আর নট হার্ড, যাদের কণ্ঠস্বরটি শোনা হতো না, যারা ইগনোরড হিসাবে ছিল, তাদেরকে এই সোশ্যাল অর্থাৎ হিস্ট্রির মধ্যে নিয়ে আসতে হবে। সাবঅল্টার্ন লিটারারি ক্রিটিসিজম এইভাবে চলে এলো স্টাডিজের পর। এই সোশ্যাল লিটারারি ক্রিটিসিজম হলো, এটা এমন একটা অ্যানালিসিস, সেটা হলো ফোকাস করা হবে এই মার্জিনালাইজড অ্যান্ড এই পিপলদের, যাদেরকে ইগনোর করা চলবে না, আর মেইন স্ট্রিম ডিসকাশনে তাদেরকেও রাখতে হবে, অর্থাৎ হিরোদের যেমন রাখতে হবে তাদেরকেও রাখতে হবে, তাদের কথা বলতে হবে। সাবঅল্টার্ন লিটারারি ক্রিটিসিজমের মধ্যে এটা স্বাভাবিকভাবেই বলাই হলো তাদের ভয়েসটাকে তুলে ধরতে হবে, এই সাধারণ মানুষগুলোকে, এবং ঐতিহাসিকভাবে যারা হিস্ট্রিক্যালি অপ্রেস ছিল, ইগনোর ছিল, তাদেরকে তুলে ধরতে হবে। এইভাবেই colonized region, women, minorities and lower social economic classes দের কথা বলতে হবে। তাহলে সাবঅল্টার্ন যে ক্রিটিসিজম, তাহলে এখানে আমরা কলোনিয়াল লিটারেচারের কথা পাবো, সাবঅল্টার্ন ক্রিটিসিজমের কথাই পাবো। এখানে ওই একই কথা বারবার, যে তাদের ভয়েসটা তুলে ধরতে হবে, তাদের গল্প বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইখানে এইভাবে জেন্ডার ইস্যু আসবে, সেক্সুয়ালিটি আসবে, আদার আইডেন্টিটি যদি সাধারণদের থাকে সেটা আসবে। এইভাবে সাহিত্যটাকে নতুনভাবে লিখতে হবে, অর্থাৎ ওয়ার্কিং ক্লাস, পুয়ার ক্লাসকে ডিপিক্টেড করতে হবে, তাদেরকে নিয়ে লিখতে হবে, তাদের কথা বলতে হবে। এটা একটা প্ল্যাটফর্ম দিতে হবে এই সাবঅল্টার্নদের, তাদের ভয়েসটাকে জাগিয়ে তুলতে। ঐতিহাসিকভাবে তারা যে সাইলেন্ট ছিল, তারা যে ওভারলুক ছিল, সেটাকে তুলে ধরতে হবে, মূল কথা এটা। যাই হোক, আমরা এবার তিনটি নভেলের নাম বলবো যেখানে এই সাবঅল্টার্ন স্টাডিজ ক্রিটিসিজম করা যেতে পারে। যেমন নাম্বার 1, হোয়াইট স্যারাগো সি বাই জেন রিয়া। 2 নাম্বার, দ্য গড অফ স্মল থিংস বাই অরুন্ধতী রায়। 3rd নাম্বার, বিলাভেড বাই টনি মরিস। এগুলো সাবঅল্টার্ন বিষয় নিয়ে লেখালেখি। তাহলে সাহিত্যের ক্ষেত্রে পরিষ্কার বলা হলো এই সাধারণ যে মানুষের গ্রুপ, তাদেরকে তাদের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে হবে, এটাই মূল কথা। এবার আরো একজন বিশেষ, যেমন নভেলের কথা বললাম, এবার কবিতার কথা বলি। আগা সাহিদ আলী। আগা সাহিদ আলী, যিনি কাশ্মীরি অ্যান্ড আমেরিকান পোয়েট, তিনি লিখেছিলেন ইন মেমোরি অফ রেডিও। সেখানে আমরা এই সাবঅল্টার্ন বিষয়টা পেয়ে যাব। কিংবা আমরা পেয়ে যাব সিমিলারলি মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলো তার কবিতা স্টিল আই রাইজ, এখনো আমি জেগে আছি।
এই যে বিষয়টা, এই কবিতাটা এই মায়া অ্যাঞ্জেলোর, এখানে আফ্রিকান আমেরিকান নারীদের কথা বলা হয়েছে এবং তাদের কথা তুলে ধরা হয়েছে, তাদের কণ্ঠস্বর সাহিত্যে তুলে ধরা হয়েছে। স্টিল আই রাইজ এই কবিতাটিও কিন্তু এই সাবঅল্টার্ন লিটারেচারে অন্তর্ভুক্ত। এবার ইন্ডিয়ান লিটারেচারের মধ্যে আমরা পেয়ে যাব অনেককে, তার মধ্যে কমলা দাস, ফয়েজ আহমেদ ফয়েজ, তাদের যে কবিতা, তাদের কবিতার মধ্যেও আমরা দেখব যে জেন্ডার ইস্যু, ক্লাস, কলোনিয়ালিজম, তাদের ভয়েস, অর্থাৎ সাবঅল্টার্ন পিপলদের এক্সপিরিয়েন্স, এই সমস্ত নিয়ে কথা বলা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সাবঅল্টার্ন লিটারেরি ক্রিটিসিজম। সাবঅল্টার্ন গ্রুপ, এই পিপল কারা, তাদের সাহিত্য, তারা কেন বঞ্চিত, তারা কেন অবজ্ঞাগ্রস্ত হয়ে রয়েছে, তাদের নিয়ে সাহিত্য কারা কারা লিখেছেন, এবং সাবঅল্টার্ন লিটারেরি ক্রিটিসিজম মূল বিষয়টা কি, এইসব নিয়ে আলোচনা ছিল সাবঅল্টার্ন লিটারেরি ক্রিটিসিজম। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।